সার্জিও গোর যেদিন বাংলাদেশে এসেছিলেন, সেদিন আমরা একটা আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে দেখা গেল আমরা যা আলোচনা করেছি অন্যরা উনি আসার পরে ঠিক সেই আলোচনাগুলোই করেছে, যার কারণে গত দুদিন আমি আর কোনো লাইভে আসিনি। যে এ নিয়ে তো আমি কথা বলেছি, আমরা আমাদের আর নতুন কথা বলার প্রয়োজন নেই। এইবার যেহেতু তিনি চলে গেছেন, ওনার সফর শেষ, আমি ফরিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন জানতে চাইবো। তিনি অবশ্যই বিষয়গুলোর খোঁজ খবর রেখেছেন যতটুকু সম্ভব হয় সাধ্যের মধ্যে। মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরে আমরা কি পেলাম আর কি হারালাম, খুব সংক্ষেপে এটা আলোচনা কোন সাথে সম্পর্ক আছে সেটা আমি পরে বলছি। ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে আবারও। শোনেন, আমাদের প্রত্যেকের গ্রামে বন্দরে গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে, বলে যে ওগো তুমি কি আমার রাখবা না, শালি কিলো বুঝোস না। তিনি যে এসেছিলেন তার আমরা এগুলো আগেও আলোচনা করেছি, আবারও করতেছি, আপনার চ্যানেলেই করেছি। তিনি এসে কি করলেন? দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করলেন। জামাতের নেতা সেটা প্রতিবাদ জানালেন, একটা স্বাধীন দেশে এটা মেনে নেওয়া যায় না। তারপরে কি করলো? তিনি আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের নেতার সাথে তিনি বৈঠক করলেন। শুধু তাই না, আমরা যতদূর শুনেছি যে এখন আমেরিকানরা মনে করতেছে যে শেখ হাসিনাকে তারা বন্ধু মনে না করে ভুল করেছে, এগুলো তারা নাকি বলতেছে। আপনার চাইলেও আমি কয়েকবার বলেছি যে এই আমেরিকা কিন্তু ভারত এবং আওয়ামী লীগের একসময় বন্ধু হয়ে যাবে। তারপরে দেখবেন বাংলাদেশের এই বঙ্গু, এই যে হায়দ্রাবাদের বঙ্গু আর আমার বাঙ্গুরা কিভাবে লাফালাফি কোদাকুদি আর বামপন্থীরা চিকরি করে। অলরেডি আমার এক ভাবির পোলা বলেই ফেলেছে যে ডিপ স্টেট থেকে সতর্ক থাকতে হবে। আমার ভাবির পোলা বলে ফেলছে, মানে চাচা ডাকে, বিষয়টা এরকম। মানে সে নিজেই যাদের গোলাম, তার ব্যাপারে সে সতর্ক থাকতে হবে। আপনি যেটা বললেন আমরা কি পেলাম কি হারালাম, মনে হয় আমরা কিছু পাই নাই, কারণ ওনারা শুধু দিতে জানে না, ওনারা শুধু নিতে জানে, দিতে জানে না। আমরা সেই ৭১-এও দেখেছি, ৭৪-এও দেখেছি, এখনো দেখতেছি, তারা শুধু নিতেই জানে, দিতে জানে না। তারা এখন বুঝতে পেরেছে যে এই ভাবির পোলাদের দিয়ে আর চলবে না, বিএনপির মতো মুসলেকা সরকার দিয়ে আর চলবে না। আর ইউনুসকে দিয়ে চলতো না বলেই তো ১৮ মাস পরে তাকে সরিয়ে দিল। যদি চলতো তাহলে তাকে তারেক রহমানের কপালে আর এই প্রধান মুসলেকা হোক আর যাই হোক, প্রধানমন্ত্রী গিরিয়া তার কপালে জুটতো না। এখন তারা বুঝতে পেরেছে যে দক্ষিণ এশিয়ায় আপনি ভারতকে বাইপাস করে কিছু করতে পারবেন না। এটা আমেরিকা বুঝে ফেলেছে, কারণ ভারত যাহা বলে তাহা তো করেই, আর যাহা বলে না তাহা ডেফিনেটলি করে। সুতরাং ভারতকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। আজকে দেখেন, আপনি হয়তো জানেন যে ৫ই আগস্টে জুলাই সন্ত্রাসের ২ বছর পূর্তি হবে। ৫ই আগস্টে দিল্লিতে প্রেস কনফারেন্স করবেন জননেত্রী শেখ হাসিনা। এরকম একটা ফটোকার্ড আমরা আমাদের নজরে চলে এসেছে, সারা পৃথিবী এখন সেটা দেখে ফেলেছে। বিষয়টা কি দাঁড়ালো? এইদিকে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক, অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা না করে তিনি চলে গেলেন। আপনি যার যে মেহমান সাহেবের নাম বললেন, সাদা চামড়ার লোক। বিষয়টা কি ইঙ্গিত দেয় যে এখানে একটা পরিবর্তন হতে যাচ্ছে। সেটা কি পরিবর্তন হবে? সরাসরি সংগঠিত পরিবর্তনটা না হওয়ার আগে আমরা সব হুবহু বলতে পারবো না। কিন্তু বাংলাদেশে যে আরেকটা রাজনৈতিক ঝড় আসতেছে, আরেকটা রাজনৈতিক সাইক্লোন আসতেছে, এটা সুস্পষ্ট। এবং এটা কোন দিকে যাবে শেষ মুহূর্ত আমরা জানি না। আর আপনি যেটা বললেন, আমাকে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন আমাদের কি লাভ লস। আমাদের তো লাভ হওয়ার প্রশ্নই নাই এখানে। কতটুকু লস ঠেকানো যায় সেটা আমাদের দেখার বিষয়। কারণ আপনি দেখেন আমাদের জুলাই সন্ত্রাসের ৫ আগস্টেই তো আমাদের সর্বোচ্চ লস হয়ে গেছে। তারপরে আমাদের সাথে একটা অসম চুক্তি করানো হয়েছে। তারপরে আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধকে যেভাবে হস্তন্যস্ত করা হয়েছে এবং হচ্ছে, পাশাপাশি সর্বশেষ যেটা করলো এই যে ১৪ দলীয় মহাজোট ইরানের বিরুদ্ধে, হুতির বিরুদ্ধে, এটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল। কারণ এই হুতিরা না শুধু ইরানের সীমান্তেই, জলসীমানায় বাংলাদেশের পানির জাহাজ কিন্তু আসতে পারবে না। যত কথাই বলেন, এমনিতেই বাংলাদেশের গ্যাসের দাম কিভাবে হুহু করে বাড়তেছে আপনি জানেন, কারেন্টের বিদ্যুতের ভৌতিক বিল আসতেছে আপনি জানেন, এমনকি বাংলাদেশের অর্থনীতি ধস নামতেছে তাও জানেন। এতে আরো বেশি ক্ষতি হবে।
সেই কাজটা তিনি করে গেলেন। আমি বললাম তো যুদ্ধটা দেখেছিলেন প্রথমে ইউক্রেনের, ইউক্রেন যুদ্ধ সরতে 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 চলে আসলো গাজাতে, গাজা থেকে যুদ্ধটা সরতে সরতে চলে গেল কোথায়, ইরানে, ইরান থেকে যুদ্ধ সরতে সরতে এখন সেই যুদ্ধ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, দুবাই সবাই অংশগ্রহণ করে ফেলেছে। এমনকি ইউক্রেন ইরানের জাহাজে হামলা করে বসেছে, মানে ইউক্রেনে এই যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? অথচ এই ইউক্রেনের কাছেই ইরান তার ভায়া তুরস্ক তার ড্রোন পাঠাইতো রাশিয়াকে মারতে। এখন সেই ইউক্রেন তার জাহাজে হামলা করেছে। মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে? যুদ্ধ হলো বেলুনের মতো, অর্থাৎ আপনি একটা বেলুনের ভিতরে বাতাস থাকে, আপনি যে জায়গায় ধরে চাপ দিবেন বাতাসটা সেখানে থাকবে না, আরেক দিকে চলে যাবে। যেই না হাতটা সরাবেন আবার সেখানেই বাতাসটা ফিরে আসবে। যুদ্ধটা এরকম, যুদ্ধ এদিকে চাপ দিবে বন্ধ হবে, আরেক দিকে চলে যাবে, আবার এটা খুলে দিবে আরেক দিকে বন্ধ হবে। এইভাবেই যুদ্ধটা চলতে থাকে। এটা শুধু যে সাধারণ যুদ্ধ নয়, আমাদেরকেও এই যুদ্ধ অলরেডি সংযুক্ত করা হয়ে গেছে। আপনি যেটা বললেন আজকে ভারতে, যেটা আমাদের ভুইয়া সাহেব বললেন যে ভারতের সাথে যদি আমাদের আগের মতো সুসম্পর্ক থাকতো তাহলে কিন্তু এই জোটে নাও যাওয়া হতে পারতো, হয়তো বা যেত না বাংলাদেশ। আর এখন তো বাংলাদেশ হয়ে গেছে গনিমতের মাল, যার নজর পড়ে সেই চলে আসে। কেউ করিডোর চায়, কেউ বন্দর চায়, কেউ করিডোর নিয়ে গেছে, কেউ বন্দর নিয়ে গেছে, মানে যে যেভাবে পারতেছে। আর শেষ যেটুকু বাদ ছিল এরপরে দেখেন আরো কি কি নেয়। ওই যে আপনারা আমাদের দুই আলোচকই বলেছেন, রাশেদ হায়দার ভাই, ভুইয়া ভাইয়া বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করে না, এবার মজা গিয়ে বুঝো। হুতিরা দেখবেন একটু ছাড় দিবে না। হুতিরা বাংলাদেশের এই যে যারা যারা যোগ দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের, এদের তো তেলের জাহাজ আসতে পারবে না। পাকিস্তানের আর একটা কি হলো জানেন, পাকিস্তান বর্ডারে কিন্তু ইরানের যে বর্ডার, সেখান থেকে কিন্তু তারা তেল চুরি করে এনে বেছে, প্রচুর তেল চুরি করে এনে বেছে ব্ল্যাকে। বর্ডারের লোকেরা এটা করেই খায়। যেমন বাংলাদেশের বর্ডারে কিছু লোক আছে না, গরু চুরি করে খায়, ভারতের জিনিসপত্র চোরাকারবারি করে খায়, তেমনি পাকিস্তান বর্ডারের কিছু মানুষ রয়েছে যারা ক্যানে করে বা কোনো না কোনো ভাবে মোটর সাইকেলে তারা তেল এনে বিক্রি করে খায় ভারত পাকিস্তানে। সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, অলরেডি এটা প্রভাব পড়বে। পাশাপাশি এটা কি হবে জানেন, ইরান কিন্তু বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে না, এই কারণে এবার কিন্তু ইরান সরাসরি বেলুচিস্তানের পক্ষ নিবে, আপনারা নিশ্চিত থাকেন। এতদিন ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে নিবে। এটা প্রভাব দেখেন, এক ঘটনা একটা, কিন্তু যাচ্ছে কোথায়? অর্থাৎ আপনার সাথে আমার ধাক্কি লেগে গেল, কিন্তু ঘটনা এখন ছড়িয়ে গেল প্রথমে জেলায়, তারপর ছেড়ে গেল বিভাগে, বিভাগ থেকে সারা দেশে। বিষয়টা এরকম, মানে কোনো ঘটনায় এক জায়গায় সীমাবদ্ধ থাকতেছে না, যে কোনো ঘটনাতে থাকবেও না, থাকার কথাও না, থাকার এটা কথাও না। তবে নিঃসন্দেহে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তো এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবচেয়ে দুর্বল। যে যেদিক থেকে পারতেছে কি করতেছে, যে যেদিক থেকে পারতেছে, যদি ক্রিকেটের ভাষায় বলে তাহলে ক্যাচ ধরতেছে বা বোলিং করে যা ইচ্ছা তাই করতেছে। বললামই তো, পুরো বাংলাদেশটা এখন বিদেশিদের জন্য গণিমতের মাল হয়ে গেছে। এই মুহূর্তে ভারত ছাড়া পৃথিবীর যে কোনো দেশ বাংলাদেশকে গণিমতের মাল বানিয়ে ফেলেছে।